চাহিদা তৈরি হয়েছে। তার মানে কি, মানুষ তো অভ্যস্ত হয়েছে। আগে তো এত বিদ্যুৎ মানে মানুষ ব্যবহারও করতো না, গ্রামাঞ্চলে এত বিদ্যুৎ ব্যবহারও হতো না, মানুষ তাল পাখাই ইউজ করতো। এখন এই যে আমার চাহিদা বেড়ে গেছে, এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো চাহিদা বাড়াই দিছে, ঠিক আছে, আমার 16,000 মেগাওয়াট আমি আমার চাহিদা আছে, উৎপাদনের সক্ষমতা কত? প্রায় 28,000-এর মতো বলা হয়। হ্যাঁ, 28,000-এর মতো। তো এই বাড়তিগুলোর জন্য কিন্তু আওয়ামী লীগ কিন্তু পে করছে। এবার আওয়ামী লীগ তো বসে বসে পে করছে ভাই, তো অপচয় করছে। কার টাকা দিছে? ওর বাপের টাকা দিছে নাকি আমার আপনার টাকা দিছে? আমার আপনার টাকা দিছে। লুটপাটের চূড়ান্ত করছে কিন্তু, কইরা নিয়ে মানুষকে এমন এক জায়গায় নিয়ে গেছে। তো আপনি যখন ক্ষমতায় আসছেন, আপনি যাই না আসেন নাই, আপনি তো যাই নিয়ে আসছেন যে ওরা তো এই আকাম করে থুয়ে গেছে। এই আকামের মধ্যে আমাকে কারণ জানতে হবে, কেন বলি আপনাকে, পাবলিক যারা নাকি এন্ড ইউজার, তারা কিন্তু অত মেগাওয়াটও বুঝে না, তারা মেগাওয়াটও বুঝে না, কোনো ওয়াটই প্ল্যান্ট বুঝে না, কিছু বুঝে না। তারা বুঝে যে আমি সুইচ দিব, ফ্যান ঘুরবে, আমাকে আর তাল পাখা দিয়ে বাতাস করতে হবে না, তারা এইটুকু বুঝে। এই জন্য আমাকে পে করতে হবে, তারা এইটুকু বুঝে। তো এরাই তো আপনাকে ভোট দিয়ে পাঠাইছে এখানে। তা ওরা যে কি বুঝে এই কথাটা আপনি কেন বুঝেন না? আপনি 6 মাসের মাথায় এসে বলতেছেন এই সমস্যা, এই সমস্যা। এই 6 মাসের সমস্যা, আওয়ামী লীগের সমস্যা তো অন্তর্বর্তীকালীন সরকারের আমল ছিল। অন্তর্বর্তীকালীন সরকারও তো চুপচাপ বসেছিল, তারা তো কোনো ব্যবস্থা নেয় না, তাদের ঠেকাও নাই। এবং ইন্টারেস্টিংলি যে বলে না, একটা ট্রেন থেকে যদি ড্রাইভার নেমে লাফ দিয়ে নেমে চলে যায়, তারপরে কিন্তু ওই ট্রেন প্রায় 5 কিলোমিটার এমনি এমনি চলে। তো অন্তর্বর্তীকালীন সরকার ওই সময়টাতে মানুষ কিন্তু এই জন্যই বুঝে নাই, কারণ ওই সময় কিন্তু ওই ধাক্কাই চলছে। সমস্যাটা ক্রিয়েট হয়েছে এই সরকার আমলে এসে। তো এই সরকার কি সেই ব্যবস্থা করে নিয়েছে? দেখেন কতগুলো কথা আমি বলি। হাম নিয়ে এত কথা হয়েছে, হাম নিয়ে হামের টিকা ঠিক মতো কেনা হয় নাই। 1 2 3 জন লোক বলছে যে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্ত অথবা অপরাধ বলছে। তারা মামলা করতে গেছে, মামলাগুলি নেওয়া হয় নাই। মানে এই সরকারের কাছে, এই সরকারের সমস্যার কথা আমি বলি। অন্তর্বর্তীকালীন সরকার এই দেশকে হাসিনা যে গাড্ডায় ফেলাই দিয়ে গেছিল, ওই গাড্ডার থেকে তোলার তো চেষ্টা করেই নাই, আরও খারাপ জায়গায় তারা ঠেলে নিয়ে গেছে। কিন্তু এই সরকার অন্তর্বর্তী সরকারের কোনো ভুল দেখতে চায় না। তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওরা কোনো ভুল করে নাই। এখন যতদিন তারা ওদেরকে ভুল দেখতে না চাইবে, ততদিন কিন্তু ওই ভুলগুলোর দায় এই সরকারের উপরে চাপবে। আর আমি ওই ডিটেলে যাব না, কারণ ওই কোনটার দায়িত্ব কে নিছে, কোনটা কারে বাতিল করছে, কোনটা আওয়ামী লীগের, কোনটা কার। ভাই আওয়ামী লীগের মতো সবই আওয়ামী লীগের ছিল। এখন সব আওয়ামী লীগকে আপনি সরাই দিয়ে বন্ধ করে দেবেন, ওটা আওয়ামী লীগের লোক পাইছিল, ওটা অত আমি দিব না, বন্ধ করে দেবো, এগুলো অনেক কিছু আপনি করতে পারেন পলিটিক্যাল কারণে। কিন্তু ওইটার মাধ্যমে তো আপনার সমস্যা বাড়তেছে। এখন যখন লোকে বিদ্যুৎ না পাবে, দায়টা কার? এই যে আমাদের ডাক্তার জাহেদ বলতেছে যে বিদ্যুৎ না পাওয়ার দায় টোটালি আওয়ামী লীগের, এই সরকারকে দায় দেওয়া যাবে না। তার কথা হয়তো ঠিক, হয়তো উনি লজিক্যালি এটা এস্টাবলিশ করবে, কিন্তু পাবলিকের লজিক শোনার সময় আছে? সোশ্যাল মিডিয়া খুলে দেখেন এটা নিয়ে কী পরিমাণ পাবলিক ট্রল করতেছে। ট্রল তো পাবলিকও করে না, ট্রল তো আওয়ামী লীগের লোকই করে। হয়তো ট্রল আওয়ামী লীগের লোকজনই করে, কিন্তু পাবলিক তো খায়। খায় কেন? পাবলিক মিলায় যে ভাই কথাটা সত্য, আওয়ামী লীগ গেছে 2 বছর আগে, 2 বছর আগে ওই দলকে তুমি দোষ দিচ্ছ কেন? তুমি কি করলা? পাবলিককে আপনাকে হ্যান্ডেল করতে হবে। জ্ঞানী লোকের ভোটে কিন্তু আপনি আসেন নাই, ওই গ্রামের লোকের ভোটে আসছেন। আপনাকে গ্রামের লোককে হ্যাপি করতে হবে, তারা যে ভাষায় বোঝে সেই ভাষায় বোঝাতে হবে। স্থাপনারও তো আলাদা আলাদা করে বিশেষত্ব থাকে, সবকিছু মিলিয়ে কি সব সমান করে দেওয়া সম্ভব সেটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল তো গুরুত্বপূর্ণ জায়গা, এখানে তো মানুষ মারা যাবে। নিশ্চয়ই মারা যাবে না, ওখানে আপনি দিবেন কেন? ওখানে আপনি ফুল টাইম রাখেন। লোডশেডিং কিন্তু কেবল গ্রামেই হচ্ছে না, শহরেও হচ্ছে। আমি যেখানে থাকি আজকে সকালে আমার ওইখানে 2-3 বার লোডশেডিং হয়েছে। আমি তো অস্বীকার করি নাই, হ্যাঁ, কিন্তু সময়টা কতক্ষণ? বেশ দীর্ঘ সময়ই ছিল আমার। আমি ঢাকা শহরে থাকি, জ্বালানির সংকটের কথা বলা হচ্ছে, ঢাকা শহরে থাকি, 10-15 মিনিট 30 মিনিট থাকে না, আমি অস্বীকার করছি না। কিন্তু গ্রামে আপনি যে রাখছেন, গ্রামে তো বিদ্যুৎ আসেই না, মাঝে মাঝে আসে। তো আমার কথাটা হলো কি, ঢাকা শহরে লোডশেডিং বাড়াই দিলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, মন্ত্রী বাড়াই দেন, এতে সবারই জেনারেটর আছে না। এটা এখানে মাসুদ ভাই যেটা হয় যে এগুলি হয় না রে ভাই। আমি কিন্তু যে বিদ্যুৎ উৎপাদন তো বেশিরভাগই হচ্ছে গ্যাস নির্ভর এবং জ্বালানি সংকট চলছে। এই জায়গায় মাসুদ ভাই যেটা বলছেন যে মানে আপনার এই লোডশেডিং এর যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এটা আমাদের রুরাল এরিয়াতে মূলত ইলেকট্রিসিটির সবচেয়ে বড় প্রয়োজনটা থাকে ইরিগেশন মৌসুমে। এখন বাংলাদেশে তো ইরিগেশন চলছে না, এখন আপনি রেনি সিজন, প্রচুর ওয়াটার আছে আপনার, কিন্তু এই যে আমাদের যে সেচ যন্ত্রগুলা কিন্তু খুব বেশি চলছে না, যেই কারণে গ্রামের যে লোডশেডিংটা সেইটা আপনার খুব বেশি প্রভাব ফেলছে না। কিন্তু সামনে আমাদের যখন শুষ্ক মৌসুম আসবে, এই যে এই শীতের পরে বা চৈত্র, এই যে আমাদের যে বসন্তকাল যেটা,
মার্চ এপ্রিল, ওই সময় কিন্তু আমাদের বিদ্যুতের খুব প্রয়োজন হয় গ্রামে। প্রভাব ফেলছে না আপনি কি বলছেন? হ্যাঁ, গ্রামে প্রভাব ফেলছে না এটা আপনি না, কেমন আমি বলছি যে গ্রামের ইলেকট্রিসিটির থাকা না থাকার সবচেয়ে বেশি প্রভাবটা পড়ে আপনি সেটা সেচ যদি মৌসুমে দরকার, irrigation-এ আরেকটা যদি হচ্ছে যে বিদ্যুৎ দিতে না পারে। সাধারণ মানুষের স্বস্তির কথা হয়তো বলছেন সেখানে, তাই না? ইরিগেশন ছাড়া আর কোনো কাজ নাই। না, আছে অবশ্যই, যেহেতু কিন্তু পরিস্থিতি- ধরেন না। ইরিগেশনের সময় আপনার বিদ্যুৎ, এখন সারের মৌসুম, আপনি যদি এই সময় সারটা যথাসময়ে কৃষককে না দিতে পারেন, এটার কিন্তু ভয়াবহ প্রভাব পড়বে। সারা ঠিক আছে, বছর আমি আপনি তো আপত্তি যতই করছি না। আপনি সার দেন, আমার কথাটা হলো কি শুনেন ভাই, শহরে আমি কি ইরিগেশন করি? আমার দরকার কেন? আমার দরকার হলো এসি চালানোর জন্য। আর ওনার দরকার কেন? ওনার দরকার ফ্যান এখানে চালানোর তো জন্য। ব্যবসা প্রতিষ্ঠানও চালাতে হয়। ওখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে না, গ্রামে। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন গ্রামে যাই দেখেন ভাই, গ্রামে প্রত্যেকটা বাড়িতে ফ্রিজ আছে। 14 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ না থাকলে ফ্রিজগুলির কি অবস্থা হয় জানেন আপনি? না, বুঝতে পারছি যে পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়, কিন্তু এটাও আপনারা তাহলে আপনি গ্রামের সঙ্গে আপনি শহরে, আমি যখন বলি যে শহরে আপনি বাড়াই দেন লোড, গ্রামে দেন, গ্রামে তো ইউজার, গ্রামে তো অল্প দিলেই চলে, শহরে তো বেশি দিতে হয়। তো আপনি শহরে কমালে শহরের লোকের সমস্যা হবে না, তারা বিকল্প ব্যবস্থা করতে পারবে। গ্রামের লোকের বিকল্প ব্যবস্থাও তো নাই রে ভাই। তো এই কথাটা তো আমার কোনো অন্যায় আবদার না। আপনার মন্ত্রী বিদ্যুৎ পাবে না, সচিব বিদ্যুৎ পাবে না, দুঃখে আপনি মরে যাচ্ছেন। মরেন না, মরেন না, দুঃখটা গ্রামের জন্য করেন, দেখবেন আপনার জন্য সুবিধা হবে। বুঝতে পারছি। আমাদের অন্যান্য বিষয়গুলো যেমন আছে, সরকার, জনাব রুহুল কবির রিজভী তিনি যেমন বলেছেন যে সরকার নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বিশেষ করে ইশতেহারে, সেগুলোর প্রায় মোটামুটি তারা চেষ্টা করেছেন ওই প্রতিশ্রুতি রক্ষা করতে। সেটা নানাভাবে আলোচনায় উঠে আসছে, যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন শক্তিশালী হয়েছে, সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে প্রথমে অনেক কথা হয়েছিল যে এই সরকার শুধুমাত্র কার্ড ইস্যু করছে কিনা, সেখানেও একটা তো অগ্রগতি দেখা গেছে। সবকিছু মিলে একটু সব বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে এই আয়োজনে, কি বলবেন? না, সামাজিক সুরক্ষা যে সমস্ত উদ্যোগগুলি নিয়েছে, এই উদ্যোগগুলি ভালো, এতে আমি এতে আমার কোনো রিজার্ভ নিয়ে এক সন্দেহ সময় নেই। সংশয় ছিল, হ্যাঁ? রিজার্ভ নিয়ে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে একটা সময় রিজার্ভের সংশয় সঙ্গে ছিল বা- সরকারের খুব একটা মানে নাই, ক্রেডিট নাই, এটা তো বিদেশ থেকে, আমাদের রিজার্ভ ম্যাক্সিমাম বিদেশ থেকে আসে। পোশাক শিল্পের সামনে কিন্তু আজকে আপনি দেখেন, আজকে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নিউজ আছে, 900 টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, 900 টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। তো এই টেক্সটাইল মিলগুলো তো আমি তো এক্সপোর্ট করতাম। রিজার্ভের অবস্থা দেখতে খারাপ হবে সামনের দিকে। আমাদের গার্মেন্ট সেক্টর সারা দুনিয়ার সঙ্গে যে কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশনে তো আমরা পিছিয়ে যাচ্ছি, এটা রিয়েলিটি। এর সঙ্গে বৈশ্বিক অনেক কারণ জড়িত আছে, অস্বীকার করি না। তো বৈশ্বিক কারণ তো তখন হবে, কিন্তু সব দেশের জন্যই হবে, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদের জন্য হবে। তো আমাদের অর্থনৈতিক অবস্থা তো খুব ভালোর দিকে যাচ্ছে, তা না। আইএমএফের সঙ্গে আমাদের ওইটা তো আইএমএফ আর আমাদের টাকা পয়সা দিচ্ছে না, শেষ কিস্তিগুলি আর দিচ্ছে না, বন্ধই তো হয়ে গেছে। কাজেই রিজার্ভ এখন যেটা আছে ঠিক আছে, আমি বলছি রেমিটেন্স বেড়েছে, রেমিটেন্স বাড়ছে, এটা তো সরকারের জন্য না, এটা হলো মানুষের। হ্যাঁ, সরকারের এখানে ভূমিকা আছে, সরকার দেশে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারছে যে মানুষের আস্থা ফিরে আসছে, এটা পজিটিভ। আমি এগুলি খারাপ বলছি, শুনেন, ভালো তো কিছু হয়েছে রে ভাই। আগে তো ছিল জঙ্গলরাজ, জঙ্গলরাজ বুঝেন তো, জঙ্গলরাজের জায়গায় তো একটা গভর্নমেন্ট আসছে রে ভাই, এটা তো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসছে, কিছু ভালো তো হবেই। কিন্তু আমাদের প্রত্যাশা তো থাকে অনেক, আমরা তো অনেক কিছু চাই, চাই না? সেই জায়গাগুলোতে আমি আরও যে চাই, এটা কি সরকারকে বুঝাতে হবে না? কে বুঝাবে? ওনার চামচারা বুঝাবে না, ওই যেগুলি মিলে প্রেস কনফারেন্স করবে ওরা বুঝাবে না, যারা ইবুক বের করবে তারা সরকারকে বুঝাবে না, তারা বরং সরকারকে বলবে অনেক বেশি ভালো কাজ করে ফেলেছেন, আর একটু কমাই করেন, ওরা ওইটা বলবে। তো ওইটা বোঝানোর জন্যই আমাদের গলার রক টক ফুলাইয়া আমরা কথা বলি। আপনি দুঃখিত হবেন না। ডক্টর মারুফুল, আপনার কাছে যাব, কি যোগ করবেন? না, মানে একটু খুব স্বাভাবিকভাবে বিশ্লেষণ যখন আসবে তখন ইতিবাচক সাথে নেতিবাচক থাকবে এবং মাসুদ সমালোচনা ভাই হয়তো বা একটু কোনো যারা কারণে মাসুদ উত্তেজিত ভাই আছেন, বা ওনার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির উচ্চতর কি আছে রে ভাই? পার্থক্য বিস্তর, উনি যেই রকম চেয়েছিলেন সেই রকম মেলাতে পারছেন না, কিন্তু আমি ওনার মতো উত্তেজিত বা হতাশ না। আমার কাছে মনে হচ্ছে যে আপনি রিজার্ভে যে কথাটা বললেন, উনি মাসুদ ভাই যেটা বললেন, সরকারের কৃতিত্ব নাই, বাইরের লোকজন পাঠাচ্ছে। আমি নিজেও বাইরে ছিলাম বা বাইরে থাকি। এখন এটা হচ্ছে কি যে আমাদের অর্থ যে পাচারটা হয়েছে আওয়ামী লীগের আমলে, ফেসিবাদের আমলে, এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে বা কমেছে। যে এটার কিন্তু ইমিডিয়েট ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের রিজার্ভটা বেড়েছে বা আমাদের এই যে আপনার মূল্যস্ফীতি কমছে, আমাদের মানে একটু স্বস্তিদায়ক পরিস্থিতিতে আমরা আছি। সেই জায়গা থেকে আমি মনে করব যে আপনি যেই প্রসঙ্গগুলি বলছিলেন, যে সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রামগুলো বিএনপি নিয়েছে, দেখেন যখন বিএনপির পক্ষ থেকে এই জিনিসগুলো তুলে ধরা হলো, যে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, ফার্মার্স কার্ড দিবে, বা ইভেন যে আপনার এনার্জি কার্ডও দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে বিএনপি, তখন কিন্তু সবাই বলেছে যে বিএনপি
এই কাজগুলো করবে না, এগুলো জাস্ট কথার কথা। এখন বিএনপি যেটা করছে, আমার বিএনপির কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে তারা ফেজ আউট করেছে, যে শর্ট টার্মে কী কাজ করবে, লং টার্মে কী কাজ করবে। আমি যদি একটু করে আবার বলি, আমাদের যে এনার্জি যে ক্রাইসিসটা, হ্যাঁ আমি দীর্ঘদিন এনার্জি নিয়ে ফলো করেছি, লেখালেখি করেছি, এনার্জির সাংবাদিকতাও করেছি, আমার ধারণা মাসুদ ভাইও ছিলেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আমাদের গত 25-30 বছরের যে এনার্জি খাতে বা পাওয়ার সেক্টরে আমাদের যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা থেকে কিন্তু আমাদের আসলে স্বল্প মেয়াদে মুক্তির আমি কোনো পথ দেখছি না। এবং আরও একটা কথা, আমাদের হচ্ছে যে এখন গ্যাসের ক্রাইসিসের কারণে বা কোল আমদানি এগুলোর কারণে তো আমাদের বিদ্যুৎ উৎপাদনটা কমে গিয়েছে। আমরা যদি এই ফসিল ফুয়েল নির্ভর এই ইসে থাকি, এনার্জি পলিসিতে থাকি, তাহলে কিন্তু এই সংকট থেকে আমাদের মুক্তি নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এনার্জি ট্রানজিশন করতে হবে, মানে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। না, কিন্তু এটা কি একেবারে খুব স্বল্পকালীন সময়ের সমাধান বের করা যেত কিনা? বিশেষ করে যখন দেখা গেছে যে এখন গ্যাস সংকট দেখা যাচ্ছে, কিছুদিন আগেও যুদ্ধ পরিস্থিতি হোক, যে কারণেই হোক, এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের সংকটে ভুগেছে। কারণ মাসুদ কামাল এটাও বলেছেন যে সাধারণ মানুষ তো এত কিছু বুঝতে চাইবে না, তারা খুঁজবে স্বস্তি, এবং বাজারে গেলে তারা স্বস্তিটা কেন হচ্ছে, সেই জায়গায় সরকারের করণীয় দেখেন কি? না কেন হচ্ছে সংকটটা, কি কারণে হচ্ছে, এটা সরকারকে ভালোভাবে বুঝাই বলতে হবে। এবং এটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে বিদ্যুতের সংকটের কারণটা কি এবং উনি কি উদ্যোগ নিতে চাচ্ছেন সমাধান করার জন্য। একটা জিনিস কি দেখেন, এই যুদ্ধের কারণে যে আমাদের যে ফুয়েল ক্রাইসিস হয়েছে বা এখন গ্যাসের কারণে যে আমাদের সংকটটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন ওই সময় কিন্তু পাকিস্তান এই পরিমাণ সংকটে পড়ে নাই। কারণ পাকিস্তানের টোটাল যে ইলেকট্রিসিটি জেনারেশন, পাওয়ার জেনারেশন, তার 64 বা 65% আসে রিনিউয়েবল এনার্জি থেকে। এখন 35% ফসিল ফুয়েল নির্ভর ডিপেন্ডেন্ট। আমরা যদি এই পলিসি থেকে বের হয়ে আসতে পারি, এখন আপনি সমালোচনা করলে বিস্তর সমালোচনা করা যাবে, যেহেতু সংকটটা এই মুহূর্তে চলছে। এখন সরকারকে বেকায়দায় ফেলার জন্য আপনি অনেক কথাবার্তাই বলতে পারবেন, কিন্তু আমরা যদি এরকম বক্তব্য এসেছে যে পুরোপুরি স্বাভাবিক হতে 2 বছরের মতো লাগবে, মানে জনগণ কি ধৈর্য ধরবে? আমার মনে হয় 2 বছরের মতো লাগবে। এটা 2 বছর দায়িত্বের জায়গা থেকে যখন এরকম বক্তব্য আসে, সেটা আসলে কতটুকু স্বস্তি দেয়? আমার কাছে মনে হচ্ছে যে 6 মাসের মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব এবং সরকার সেটা করবে। আমরা 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, যে পার্লামেন্টের অধিবেশনটা শুরু হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়ে কথা বলবেন বলে আমি যতটুকু জানি। এখন এর পাশাপাশি আমি যেটা বললাম যে আমাদেরকে সরকারকে পরামর্শ দিতে হবে। ধরেন আমাদের গ্যাসের যে সংকটটা হচ্ছে, আমাদের 2টা টার্মিনাল, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ হয়ে গিয়েছে। এখন এই গত সরকারের আমলে কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু আরও 2টা টার্মিনালের কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই 2টা টার্মিনাল আপনার কাজ বন্ধ করে দিয়েছিল। এবং আপনার হচ্ছে যে বন্ধ করে দেওয়াতে যেটা হয়েছে, আরেকটা নষ্ট হয়ে গেল অ্যাক্সিডেন্টে, আমাদের একটা টার্মিনাল। এর মধ্যে আবার আপনার হরমুজ দিয়ে গ্যাস আনা নিয়েও সংকট, সব কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতি অনেক জটিল। আরেকটা কথা, যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় 31টা রিনিউয়েবল এনার্জির যে প্রজেক্ট ছিল, সেটা সরকার বাতিল করে দিয়েছে। তো সব কিছু কিন্তু এই সরকারের ঘাড়ে এসে পড়েছে। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা বলেন, অনিয়ম বলেন বা অযোগ্যতা বলেন, যাই বলেন, পাশাপাশি 17 বছরে ফ্যাসিস্ট আমলের যে অনিয়ম দুর্নীতি, সব কিছুই কিন্তু এই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। এবং আপনি কিন্তু সমস্যার সর্বক্ষেত্রে পাবেন, শুধু এনার্জি সেক্টরে না, আপনি হেলথ সেক্টরে যান, এডুকেশন সেক্টরে যান, ফাইন্যান্সিয়াল সেক্টরে যান, আপনার স্টক মার্কেটে যেইভাবে লুটপাট করা হয়েছে, কারণ এইটা তো আবার পুনর্গঠিত করতে সময় লাগবে তো। এবং সেটার সাথে সাথে ব্যাংকিং সেক্টর আছে। হ্যাঁ, ব্যাংকিং সেক্টর ভালো জায়গা বলেছেন। পুনর্গঠনের কথা বলা হচ্ছে, সেটাতে আপনি সন্তুষ্ট সরকারের পারফরম্যান্সে? 180 দিন আপনি কেমন দেখেছেন? আমার কাছে মনে হচ্ছে ব্যাংকিং সেক্টরের যে রিফর্মের যে প্রসেসটা, প্রথমে একটু সমালোচনা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সরকার কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছে। সরকারের একটা পলিসি ছিল যে পূর্বের মালিকরা আবার ফিরে আসতে পারবে, সম্প্রতি কিন্তু সেই ধারা বাতিল করা হয়েছে। এরপরে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের যে রিস্ট্রাকচারিং এর কথাটা বলা হচ্ছে, এটা খারাপ না। ধরেন এটা আস্তে আস্তে ব্যাংকগুলোও কিন্তু আস্থা ফিরে পাচ্ছে, তাদের যে তারল্য সংকট ছিল সেটাও কেটে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সরকার ভালোই যাচ্ছে সামনে। জনাব মাসুদ কামাল, এই ব্যাপারে আপনার কি মতামত? বিশেষ করে এই ব্যাংকিং সেক্টর পুনর্গঠন বলেন, শেয়ার মার্কেট বলেন, সেগুলোর তো এটা আসলে বড় ইস্যু ছিল, বোঝা যাবে না। শেয়ার মার্কেটে সুফলটা আসতে সময় লাগবে, ব্যাংকিং সেক্টর। তবে ব্যাংকিং সেক্টরটা না, যে যাই বলুক, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে এটা মানে ঘুরে দেওয়ানোর চেষ্টা চলছে। এটা আহসান এস মনসুর কিছু খারাপ কাজ করছে, কিন্তু ব্যাংকিং সেক্টরটাকে কিছু কিছু জায়গায় ভালো, একটা কাজে সে খারাপ করছে, সেটা হলো কি যে 5টা ব্যাংকে একত্র করে দেওয়া। এটা একটা ভয়ঙ্কর অন্যায় করছে, তার ব্যক্তিগত রোষের কারণে এই কাজটা করছে। ওনার সঙ্গে এক্সিম ব্যাংকের কি ঝামেলা ছিল, এই ঝামেলাটা করার জন্য, এক্সিম ব্যাংকে ধ্বংস করার জন্য উনি এই কাজটা করছেন, আর কিচ্ছু না। মাঝখান থেকে কী হয়ে জানেন, 75 লাখ গ্রাহক এই 5টা ব্যাংকের, তারা মনে হয় তারা তো নজরুল ইসলাম মজুমদারের চেনে না রে ভাই, তারা কিন্তু আহসান এস মনসুরকে চেনে না, তারা চেনে তারেক রহমানকে, তারা চেনে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসের আমরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে 75 লাখ গ্রাহকের। আমি কিছু কিছু গ্রাহককে চিনি পার্সোনালি,
মানে বেতন পায় তার মানে পেনশনের সমস্ত টাকা তারা এই ব্যাংকে রাখছে, কারণ এই ব্যাংকের সুদের হার ছিল বেশি, ইন্টারেস্ট ছিল বেশি। তো তারা টাকাটা আর তুলতে পারছে না, তাদের ইন্টারেস্টও গেছে, ইন্টারেস্টও কমে অর্ধেক করে দিচ্ছে, তারপরে যে টাকাটা হয়েছে টাকাটা তুলতে পারছে না। এছাড়া এই 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 অপকর্মটা ছাড়া আহসানুল মঞ্জুর সাহেব কিন্তু ওভারঅল ব্যাংকিং সেক্টরটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারছিল, এটা অস্বীকার করা যাবে সেটা না। ধারাবাহিকতা রাখতে পারছে একটু আনতে সরকার? পারছে, সে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছিল। এই গভর্নমেন্ট এসে সেই ধারাবাহিকতা রক্ষা করতেছে। যেটা উনি বললেন, মারুফুল বলেন যে এই যে আপনার একটা সিদ্ধান্ত এটা খুবই বিতর্কিত ছিল, তো ওই সিদ্ধান্ত থেকে গভর্নমেন্ট সরে আসছে। গভর্নমেন্টের আমি মনে করি এই গভর্নমেন্টের বড় গুণ হলো এটাই, যে যখন কোনো একটা সিদ্ধান্ত নেয়, যদি সিদ্ধান্তটা সমালোচিত হয়, যদি বুঝে যে এটা ভালো না, তারা কিন্তু ব্যাক করে। অনেক গভর্নমেন্ট আছে কিন্তু ব্যাক করে না, মানে আমি বলছি তো বলছি, Rigid থাকে। আমার আবার আমার আবার ভুল কি, অনেকে কিন্তু বলে এরকম। তো এই গভর্নমেন্ট আবার সরে আসে, এটা পজিটিভ, কোনো সন্দেহ নাই। ব্যাংকিং সেক্টরে তারা একটু একটু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেছে, অনিয়মগুলো দূর করতে পারছে। কিন্তু আলটিমেটলি এটা কোন পর্যন্ত যাবে আমি জানি না, কারণ যদি আপনার টাকাই না থাকে আপনি কি করবেন? টাকা ছাপায় সমস্যার সমাধান করতে পারবেন না তো। সরকার ব্যাংকগুলি থেকে প্রচুর পরিমাণে লোন নিচ্ছে, প্রচুর, মানে এটা তো মানে এখন সরকার চালাইতে তো হবে, কি করবে সে? ভর্তুকি দিচ্ছে তেলের ক্ষেত্রে, তেল গ্যাসের গভর্নমেন্ট কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি দিয়ে কয়দিন চালাতে পারবে, কিভাবে চালাবে, এটা নিয়ে অনেক আপনি শঙ্কা আছে। আমার কাছে যেটা মাসুদ ভাই যেটা বললেন, সরকার ব্যাংক থেকে প্রচুর ঋণ নিচ্ছে, এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সরকারের যদি অর্থের সংস্থান তৈরি করতে হয়, তবে আমাদের এনবিআরকে রিফর্ম করতে হবে। হ্যাঁ, এবং এইখানে আমি একটা কথা বলবো, সরকারের প্রতি আমার পরামর্শ থাকবে যে আমলাতান্ত্রিক নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে।